নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। অসম মণিপুর সীমান্তে হিংসাত্মক পরিস্থিতি, পেট্রোলিংয়ে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তা সহ বিশাল পুলিশ ও কমান্ডো বাহিনী। ট্রাকের ধাক্কায় গুরুতর আহত একাধিক পুলিশ কর্মী, সংকটজনক অবস্থায় এক। বরাকের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে প্রতিবাদী মিছিল শিলচরে, বিভিন্ন দাবি নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের। ভারতীয় চা কর্মচারী ইউনিয়নের ৭২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বঙ্গভবনে। বরাকের চা বাগানের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে ছিল এই সভা। এবারে সংবাদ বিস্তারিত। সম্প্রতি জিরিবামে সংঘটিত হিংসাত্মক ঘটনার পর মণিপুরের বিভিন্ন প্রান্ত থেকে ৬ শতাধিকের অধিক মানুষ অসমের লক্ষ্মীপুরে থাকা একটি নিকটাত্মীয়ের ঘরে আশ্রয় নিয়েছেন। মণিপুরের ঘটনা কোনোভাবেই যাতে অসমে আছড়ে না পড়ে সেদিকে লক্ষ্য রেখে রবিবার ফের জিরিঘাট এলাকার বিভিন্ন গ্রাম পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তা। বিশাল কমান্ডো সহ পুলিশ বাহিনী সঙ্গে নিয়ে পুলিশ সুপার এদিন সীমান্তবাসীর সঙ্গে কথা বলে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি গুজবে কান না দেওয়ার জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। যদি কোনো ব্যক্তি জিরিবাম ঘটনাকে কেন্দ্র করে সামাজিক গণমাধ্যমে গুজব ছড়ানোর প্রয়াস করে তবে সেই ব্যক্তির বিরুদ্ধে কড়া আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার। जो मणिपुर में पहले इंसिडेंट हुआ था उससे लेके अभी लगातार हम लोग हमारे जो एरिया है बॉर्डरिंग एरिया है हर जगह पे हम लोग पुलिस डिप्लॉयमेंट रखा है। हमारा स्पेशल कमांडो फोर्सेस हैं, कमांडो फोर्स डिप्लॉयमेंट किया हुआ है। हर जगह पे वो लोग LRP कर रहे हैं और वो लोग वहाँ पे पेट्रोलिंग कर रहे हैं हर जगह पे। और हमारा जितना लोग है यहाँ पे दो लोग दे आर ऑल पीस लविंग पीपल दे आर लिविंग वेरी पीसफुली और पब्लिक भी हमको कोऑपरेट कर रहे हैं। हालांकि आप देखिए कि कुछ लोगों ने जहाँ पे वहाँ के जहाँ पे गड़बड़ हुआ था वहाँ से काफ़ी लोग इधर आ गए हैं, नियर अबाउट 600 पीपल और दे हैव टेकन शेल्टर इन सम ऑफ देयर रिलेटिव्स प्लेसेस। और हम लोग लगातार इसके निगरानी में लगे हुए हैं। हम खुद इसको विजिट कर रहे हैं, हर जगह पे हम लोग देख रहे हैं और लोगों का हम आपके माध्यम के जरिए हम यही बताएंगे कि आप लोग जो र्यूमर्स मंगर है उसको आप अहमियत न दें। और এদিকে লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় সংবাদ মাধ্যমকে জানান, জিরিবামে সংঘটিত ঘটনার পর গত ৩ দিনে ৬ শতাধিকের অধিক মানুষ অসমে শরণার্থী হয়ে এসেছে। রবিবার প্রায় ৩৫০ জন মানুষ লক্ষ্মীপুরের জিরিঘাটে বসবাসকারী নিকটাত্মীয়ের ঘরে আশ্রয় নিয়েছেন। বিষয়টি নিয়ে অসম সরকার মণিপুর থেকে আসা শরণার্থীদের সুবিধার্থে বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসন ও পুলিশ বিভাগকে নির্দেশ দিয়েছেন। অসম সরকারের নির্দেশনা মেনে কাছাড়ের পুলিশ সুপার সহ লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় অসম মণিপুর সীমান্ত সংলগ্ন জিরিঘাটের বিভিন্ন গ্রামীণ এলাকার সরজমিনে পরিদর্শন করে গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন এবং মণিপুর থেকে আসা শরণার্থীদের সুবিধার্থে বিহিত ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দেন তিনি। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। 6 जून को मणिपुर में जो हिंसात्मक घटना हुआ है उसके मद्देनज़र असम में भी काफ़ी लोग, मेरे लखीमपुर समष्टि जो मणिपुर के साथ लगा हुआ है, यहाँ पे काफ़ी लोग आश्रय लिए हैं। पिछले 3 दिनों में 600 से ज़्यादा लोग मणिपुरी, कुकी और मार कम्युनिटी के लोग यहाँ पे आए हैं जिनको यहाँ पे आश्रय दिया गया है। और हमारा लक्ष्य कि मणिपुर का जो घटना है उसका कोई असर असम में या हमारे लखीमपुर में बराक घाटी में नहीं पड़ना चाहिए, ये हमारा लक्ष्य। और इसके लिए पुलिस के तरफ से, जिला प्रशासन की तरफ से जो भी कठोर से कठोर कदम वो लोग ले रहे हैं, पूरा यहाँ पे जो भी सिक्योरिटी देने का बात है पूरा सिक्योरिटी का व्यवस्था किया गया है। और हमारा लक्ष्य है कि यहाँ पे कोई घटना, मणिपुर का रिएक्शन यहाँ नहीं होना चाहिए, क्योंकि ये लखीमपुर जो समष्टि है यहाँ पे हर जाति, हर धर्म, हर भाषा के लोग हैं। काफ़ी ट्राइबल लोग से अलग अलग टाइप्स के ट्राइबल्स लोग यहाँ पे हैं। और इसलिए हम लोगों ने कल एक पीस कमेटी का भी मीटिंग हम लोगों ने आह्वान किया है ताकि सबको बुला के हम लोग जैसे भाई अपने में जो भाईचारा है वो भाईचारा कायम रहे। और जो भी बाहर से लोग आए उनको हम लोग ठीक है शरण देंगे यहाँ पे जब तक मणिपुर का हालत सुधार ना हो। लेकिन हमारे यहाँ कोई भी इंसिडेंट नहीं होना चाहिए। केंद्रीय राज्य सरकार इस चीज़ पे पूरा नज़र रखे हुए, राज्य सरकार से पुलिस प्रशासन, जिला प्रशासन का जो लगातार संपर्क में है ताकि परिस्थिति पर नज़र रखें, ताकि असम को सुरक्षित और शांत रखा जाए, मणिपुर का कोई इंसिडेंट असम में ना हो।
গতকাল রাতে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত একাধিক পুলিশ কর্মীর শিলচর রামনগর বাইপাসে অবৈধ ট্রাক আটক করার সময় মইনুদ্দিন নামে একজন কনস্টেবল সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন হয়ে আছেন। গতকাল রাতে মিজোরাম থেকে আসা একটি অবৈধ সামগ্রী ভর্তি ট্রাক রামনগর বাইপাস হয়ে যাওয়ার সময় শিলচর ঘুঙ্গুর পুলিশ ফাঁড়িতে খবর পাওয়ার পর সেই খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ট্রাকটি আটক করার চেষ্টা করে পুলিশ, কিন্তু ট্রাকটি পুলিশের গাড়িতে ধাক্কা মেরে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন কয়েকজন পুলিশ কর্মী। এদিকে সংকটজনক অবস্থায় মইনুদ্দিন নামের এক পুলিশ কনস্টেবল রয়েছেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে। এদিকে ঘটনা ঘটে যাওয়ার পরও পালিয়ে যায় ট্রাকটি। পুলিশ ইতিমধ্যে ট্রাকটি খুঁজতে অভিযান অব্যাহত রেখেছে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বড়ভুইয়ার প্রতিবেদন। সোমবার বরাকের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে প্রতিবাদী মিছিল বের করা হয় শিলচর শহরে। প্রতিবাদী মিছিল শহরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে বের হয়ে রাঙ্গিরখাড়ি পয়েন্টটিকে সমাপ্ত হয়। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রতিবাদকারীরা জানান, আমাদের অনেকই সমস্যা আছে, তার মধ্যে আমি শুধু 2-3টা বিশেষ সমস্যার কথা বলছি। একটা হলো রাস্তাঘাট যেভাবে ভাঙা এবং রাস্তাঘাট যেভাবে জলে হয়ে থাকে, ভর্তি হয়ে থাকে, তাতে করে প্রায় প্রতিদিন এইসব উল্টে যাচ্ছে। ভাগ্য ভালো কোনো ফেটার কেস হয়নি। যদি কেউ ফেটার কেস হতো তাইলে যে পরিবার তার মেম্বারকে হারাতো সেই পরিবারের পাশে কে দাঁড়াবে? আর একটা কথা হলো, এই যে দাদা বলে গেছেন, আমিও সেটাকে রিপিট করছি যে ফ্লাড হওয়ার কারণগুলি গতকাল আমাদের এক দাদা বিশেষভাবে বিশ্লেষণ করেছেন কেন ফ্লাড হচ্ছে। সেই যে ফ্লাড হওয়ার কারণগুলি উনি বিশ্লেষণ করেছেন, সেইটার থেকে মানে গ্রহণ করুক কারণগুলি গ্রহণ করে সেই কারণ উপলব্ধি করে একটা পয়েন্ট হলো নাব্যতা। নদীর নাব্যতার সবচাইতে 1 নম্বর পয়েন্ট, কেন নদী ডিপ করবে? সেই দীর্ঘদিন থেকে এই কাজটা কেন হচ্ছে না, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আমাদের নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদ ওটা বারবার বলে আসছে এই কারণ শিলচর শহরের আরেকটা দাবি উঠছে যে নদীর নাব্যতা কেন আসছে না। নদীর নাব্যতা কমে যাওয়ার ফলে বারবার ফ্লাডের সম্মুখীন হতে হয়। সেই নদীকে ভরাট যে বালি দিয়ে বয়ে যাচ্ছে সেটাকে আমরা ক্লিনিং করার জন্য সরকারের কাছে বলছি, রাস্তাঘাটের কথা বলছি, বিকল্প সড়কের কথা বলছি, আমরা সারফেস ট্রান্সপোর্ট রোডের কথা বলছি, নয়তো আমাদের এখানের জনজীবন বিপর্যস্ত হয়ে যাবে। আগামী দিনে আমরা চলাফেরা করতে পারবো না। প্রতিটা জিনিসের দাম অগ্নিমূল্য হয়ে যাচ্ছে ট্রান্সপোর্টেশনের জন্য। যদি আমাদের এভিয়েশন থাকে, শিলচর গুয়াহাটি শিলচর যে ফ্লাইট ওটা প্রয়োজনে ওটা 50,000 টাকা হয়ে যায়, অথচ আমাদের রোডটা হচ্ছে না। এটা কত বড় দুঃখের ব্যাপার, কত বড় চিন্তনীয় ব্যাপার। কাদের সঙ্গে কাদের রিলেশন আছে ওটা চিন্তার ব্যাপার আছে। আমরা ওর জন্য প্রতিবাদী হয়েছে। তাদের দাবি হলো শিলচর শহরে ফুটপাত মুক্ত করা এবং শিলচরের পানীয় জলের সমস্যা সমাধান করা, শিলচর শহরের রাস্তাঘাট দ্রুত মেরামত করা এবং বর্ষার দিনে শিলচর শহর জমা জলে বন্যায় প্লাবিত হয়ে যায় জমা জল নিষ্কাশন করা এবং শিলচর শহরের বিভিন্ন নালা আবর্জনায় ভরে থাকে সে বিষয়ে পৌরসভার বিহিত পদক্ষেপ নেওয়া। তারাপুর শিববাড়ি রোডের ভাঙনের কাজ অতি শীঘ্রই সম্পূর্ণ করতে হবে। বরাক উপত্যকায় শিল্প কারখানা গড়ে তুলতে হবে। বরাক উপত্যকার প্রতিটি প্রকল্পের কাজ যুদ্ধকালীন তৎপরতা সম্পূর্ণ করতে হবে, তা সহ তাদের বিভিন্ন দাবি উত্থাপন করেন তারা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। দেখুন, আমাদের তো দাবি আর সমস্যার অন্ত নেই। শিলচর আমরা সমস্যা জর্জরিত, বরাকবেলির লোকজন সমস্যা জর্জরিত। আমরা গতকাল একটা অভিবর্তনের আয়োজন করেছিলাম শিলচরে। পুরো হল ভর্তি লোকজন ছিলেন, শহরবাসী সোচ্চার ছিলেন এই সমস্যাগুলো নিয়ে সমাধানের পথ খুঁজতে। তাই এবং নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের আহ্বানে আজ একটা মিছিলের ডাক দেওয়া হয়েছে। এখানে মিছিলটা ক্ষুদিরাম বসুর মূর্তির এখান থেকে শুরু হয়ে রাঙ্গিরখাড়ি অবধি যাবে। মিছিলে আমরা শহরবাসীকে সচেতন করতে চাই, আমরা জানাতে চাই আমাদের সমস্যাগুলো সম্পর্কে,
আমাদের সমস্যাগুলোর মধ্যে প্রথমেই রয়েছে শিলচর শহরে আবর্জনা, নালা নর্দমা অপরিষ্কার এবং বৃষ্টিতে মনে আছে গত 24-25 মে দুদিনের ধারা বর্ষণের ফলে বহু লোক বাস্তুচ্যুত হয়েছিলেন, আশ্রয় শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। জলে ডুবে যায়, শহরের 2/3 জলে ডুবে গিয়েছিল, কারণ নালাগুলো আবর্জনাতে পরিপূর্ণ। নালা, খাল, আবর্জনা এত বেশি জল টানতে পারে না, এগুলো হচ্ছে প্রধান সমস্যা। তারপর দেখুন আমাদের আবর্জনা, প্রতিটা বাড়ি বা ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে আবর্জনা নিষ্কাশিত হয় না, সংগ্রহ করে না পৌরসভা। এর মধ্যে কোনো বাধ্যবাধকতা নেই। যারা আবর্জনা নেওয়ার ব্যবস্থা করেছেন আমার বাড়ি থেকে নেয়, ওনার পাশের বাড়ি থেকে ওরা আবর্জনা দেন না, কারণ মাসে 100 টাকা। ভারতীয় চা কর্মচারী ইউনিয়নের ৭২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় শিলচরের বঙ্গভবনে রবিবার অর্থাৎ ৯ জুলাই। প্রকাশ্য অধিবেশনের মাধ্যমে ৭২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার মুখ্য অতিথি ছিলেন কৌশিক রায়। সভায় উপস্থিত ছিলেন সভাপতি মৃদুল মজুমদার, কার্যকরী সভাপতি পঙ্কজ ধর, উপসভাপতি গৌরী প্রসাদ বিশ্বাস, অজয় সিং, মানবেন্দ্র ভট্টাচার্য, সাধারণ সম্পাদক মনোজিৎ সেন, সহ সম্পাদক রাজীব তিওয়ারি, মহেন্দ্র প্রসাদ সিং, শুভেন্দু শুক্লবৈদ্য, কোষাধ্যক্ষ সুরজিৎ চৌধুরী, অর্গানাইজিং সেক্রেটারি বিপ্লব দে, আনোয়ারি সেক্রেটারি পরিতোষ ধর সহ কমিটির কর্মকর্তাগণ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন। ভারতীয় চা কর্মচারী ইউনিয়নের ৭২তম দ্বিবার্ষিক অধিবেশনের আজকের দ্বিতীয় পর্ব, অর্থাৎ গতকাল হয়েছে সাবজেক্ট কমিটির মিটিং, যে মিটিংয়ে আমাদের 2 বছর পর পর কমিটি পরিবর্তন হয়। সেই কমিটি নতুন কলেবরে একটা গ্রুপ নিয়েছে। আজকে এটা ওপেন সেশনে রাজীব ভবনে হচ্ছে, বঙ্গভবনে হচ্ছে। এই ওপেন সেশনে আমাদের বিভিন্ন আমাদের এই বরাক উপত্যকার জনপ্রতিনিধিগণ উপস্থিত হয়েছেন বা অন্যান্য বিষয়ে বলিয়াটা আপনারা আছেন। আমাদের বক্তব্য হলো, আপনারা অনেকেই জানেন, যেহেতু আমরা সবাই একই উপত্যকার লোক, এই বরাক উপত্যকার সবচেয়ে বড় অর্থনীতি, কোনো একটু অর্থনীতিটা নির্ভর করত চা শিল্পের উপর। কিন্তু আজকে চা শিল্পের যা অবস্থা, চা শিল্প দিনকে দিন মুখ থুবড়ে পড়ে গেছে। আপনারা দেখবেন, ভালো করে লক্ষ্য করেন, যদি দেখবেন যে চা বাগানের আমাদের যারা কর্মচারী, এরা দিনের পর দিন কাজ করে যাচ্ছে, অথচ মাস শেষে বেতন পাচ্ছেন। 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, বরাক উপত্যকার এমন বাগানও আছে 6-7 মাস হয়ে গেছে ওনারা বেতন পাচ্ছেন না। ন্যূনতম যে স্বাস্থ্যজনিত কারণে যে এইটুকু দিতে দেওয়া হতো, সেটা বন্ধ হয়ে গেছে। আমাদের যারা স্টাফ যারা রয়েছেন, কর্মচারীদের আপনারা যদি কোয়ার্টারের অবস্থা দেখেন, তাহলে আপনার বর্ণনা অতীত। জল পড়ছে না, ফেন্সিং আছে, বাচ্চাদের কী করে পড়ানো হবে, চিকিৎসার ব্যবস্থা নাই, শিক্ষার ব্যবস্থা নাই, এরকম একটা অবস্থা হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় এটা, এই বাগানগুলোর এই অচল অবস্থা দিনকে দিন নিচের দিকে নেমে যাচ্ছে। কিন্তু বাগান যারা বাগান পরিচালনা করছেন, তাদের গিয়ে দেখুন, তারা ঠিকঠাক বেতন পাচ্ছেন, ওনারা ভালোভাবে ওনারা দিন কাটাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো বাগান রয়েছে, যে বাগানে মুনাফা হচ্ছে, কিন্তু যে মুনাফার যে অংশটুকু আমাদের এই বাগানে খরচা করলে পরে বাগানের উন্নয়ন হবে, সেটা দিকে ওনারা নজর দিচ্ছেন না, যার দরুন আজকে বাগানের এই অবস্থা। যদি এভাবে চলতে থাকে, আমাদের বরাক উপত্যকার অর্থনীতি যার উপর নির্ভর করছে, এটা দিনকে দিন তলিয়ে যাবে এবং আমাদের বরাকের আগামী দিনের ভবিষ্যৎ ভয়ঙ্কর হবে বলে আমি মনে করি। সুতরাং আজকের দিনে আমাদের যারা আছেন তাদের কাছে এটাই বক্তব্য, নেতৃবৃন্দদের কাছে বক্তব্য, আমরা আমাদের যদি অনতিবিলম্বে যদি এটা সুরাহা না করা হয়, তাহলে আগামী ভবিষ্যৎ আমাদের নিশ্চয়ই অন্ধকার বলে বলতে হবে আমাদের। আমি আরেকটা কথা বলবো, আমরা এতদিন ছিলাম, আজ থেকে 4 বছর আগে আমরা ছিলাম আইএনটিসি অ্যাফিলিয়েশনে, আমরা বিএমএসে এসেছি। বিএমএসে আসার পর আমাদের যারা এখানকার যারা বিজেপি নেতৃবৃন্দ, বিশেষ করে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ের মহাশয়, ওনার ঐকান্তিক চেষ্টায় এবং ঐকান্তিক সহযোগিতায়, ওনার নেতৃত্বে আমাদের অনেকগুলো সমস্যার সমাধান হতে চলেছে।
সুতরাং আমরা আগামীতে আমরা এটা আশা করব বর্তমান যারা নেতৃবৃন্দরা যারা আছেন, সরকার দলে যারা আছেন, যারা তাদের চেষ্টায় তাদের ইয়েতে আমাদের যেসব সমস্যার সমাধান হবে বলে আমি মনে করি। আইএনটিইউসি থেকে বিএমএস 18 মাস অতিক্রম হলেও পাচ্ছেন না সরকারি পেনশন। 32 বছর চাকরি করেও পাচ্ছেন না সরকারি পেনশন। পেনশনের চিন্তায় অসুস্থ হয়ে পড়েছেন তিনি। পেনশন পাবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন জেগেছে তার মনে। শিলচরের অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনের অফিসে 32 বছর ধরে কাজ করেছেন, অর্থাৎ চাকরি করেছেন। কি কারণে এত দেরি হচ্ছে পেনশন পেতে সেটা জানার জন্য আমাদের প্রতিনিধি যোগাযোগ করেন ধনসিং সোনারের সঙ্গে। জানা যায় কিছু ইনক্রিমেন্ট বেশি নিয়ে নেওয়ার ফলে প্রথম দিকে অসুবিধার সৃষ্টি হয়, তারপর সব ঠিকঠাক করে দিলেও কাগজপত্র নাকি হারিয়ে যায় এজি অফিস থেকে। এটাও অতি আশ্চর্যের বিষয়। আজকাল যখন সব অনলাইনে হচ্ছে, 1 মাসের ভিতরে পেনশনের সুবিধা পেয়ে যাচ্ছেন সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত হওয়ার পর। এ নিয়ে কৌতূহল জেগেছে জনমনে। পরিবারের লোকেরা মনের দিক থেকে একেবারেই ভেঙে গেছেন, আর্থিক দুর্দশায় পড়েছেন তারা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। নমস্কার, স্বাগত জানাই রাজুদে। আমার সামনে যে ভদ্রলোক যেমন দেখছেন, একজন বয়স্ক ভদ্রলোক, উনি 1.5 বছর ধরে 18 মাস ধরে অপেক্ষা করছেন পেনশনের জন্য। চিন্তা করা যায়, আজকাল শুনেছি 1 মাসের ভিতরেই মানে পেনশন ক্লিয়ার হয়ে যায়, কিন্তু আজকে উনি 18 মাস ধরে পেনশন পাচ্ছেন না। কি কারণে? কোন অফিস? তাহলে শুনুন। অফিসটি হলো অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার অফিস, শিলচরে। এই যে শিলচরে ইটকলার যে বিজেপি অফিসের পাশেই কিন্তু অফিসটা। কি কারণে পাচ্ছেন না? আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনার বিরুদ্ধে কোনো এলিগেশন আছে নাকি, আপনার কোনো শত্রুতা আছে কিনা? না, তাও কিছু নেই। অথচ উনি পাচ্ছেন না। উনি হার্টের বর্তমানে পেশেন্ট, বর্তমানে উনি অসুস্থ, ডাক্তারও দেখিয়ে এসছেন। কেন পাচ্ছেন না সেটাই ওনার থেকে জানবো। কি হয়েছে ব্যাপারটা আপনারা শুনুন। আচ্ছা দাদা, আপনার নামটা কি? ধান সিং সোনার ওনার নাম। আচ্ছা, আপনি ক বছর ধরে চাকরি করছিলেন? 91 থেকে চাকরি। আর রিটায়ার কবে হয়েছে? 31/12 ডিসেম্বর 2022 2022 ডিসেম্বরে উনি রিটায়ারমেন্ট নিয়েছেন। 1991 থেকে 1991 থেকে উনি চাকরি করছেন এখানে। আর শুনলাম আপনার বাবাও নাকি এই অফিসে চাকরি করতেন। বাবা 55 ইংরেজিতে উনি এই অফিসে চাকরি করতেন। অনেক পুরনো অফিস। দেখুন, 1955-এ এই অফিসে চাকরি করতেন। তো ব্যাপারটা হয়েছে, আপনার কি যেগুলো আপনি কি জমা দিয়েছিলেন, আপনার রিটায়ারমেন্ট দিয়েছেন? কি বললেন এখানে কমিশনার? ওই কমিশনার বললেন যে আগে হেড অফিসে মানে কতদিন লেট হয়েছে। আচ্ছা, 3 মাস লেট হয়েছে। আচ্ছা, কি কারণে লেট হয়েছে এটা জানেন? এটা অফিস বদলি করে। আচ্ছা, 3 মাস লেট হয়েছে। তারপরে আসলো, আসার পরে আবার ঠিক, তারপরে একটা ইনক্রিমেন্ট আমাকে বেশি দিয়েছে বলতো। আচ্ছা, অর্ডার আইলো যে এইটা কাটিয়া বিল বানাই দেওয়ার জন্য। আচ্ছা, তারপরে আমি ঠিক করে আবার দিলাম। দেওয়ার পরে হেড অফিসে যাওয়ার পরে এইটা হয় হয়ে গেছে, কি কয়, এটা হারিয়ে গেছে, মানে হেরে গেছে মানে কাগজগুলো, মানে কাগজটা পাওয়া যাচ্ছে না। ওনার কাগজগুলো পাওয়া যাচ্ছে না। প্রথমে একবার মানে আপনার ইনক্রিমেন্ট বেশি থাকায় একটু অ্যাডজাস্টমেন্ট হয়, করার পরে আপনি জমা দিয়েছেন। তার আগে 2-3টা পোস্ট টাকা পেয়েছি। মানে একটা লিভ স্যালারি, একটা জিপিএফ আর লিভ ইনক্রিমেন্ট পেয়েছি। আচ্ছা, তারপরে যখন আপনার কাগজগুলো পাওয়া যাচ্ছে না, তারপরে কি হয়েছে? আবার হেড অফিসে পাঠালাম। তা হেড অফিসে বললো সব ঠিক করে। হেড অফিস কোথায়? গুয়াহাটি। আচ্ছা, উলুবাড়িতে। তারপরে আসলো কাগজ, গুয়াহাটি পাঠাইলাম আবার ঠিক করে। আমার 74,000 ব্যাক করতে লাগে। 74,000 আমি বললাম ঠিক আছে, আমার টাকা পাওনি আছে, আমার গ্র্যাজুয়েটি থেকে কেটে নেন। আচ্ছা, তারপরে আমি এখানে আবার গুয়াহাটি অফিস থেকে ওকে হয়ে আসলো, টাকাটা এইখানে বললো যে কম্পিউটারে
ইয়ের জন্য পাঠানোর জন্য। আবার কাগজ ঘুরে আসলো, তা এখানে দিলাম, এখানে বোর্ড দেরি হয়ে গেল। এইসব মানে করতে 18 মাস চলে গেল। এখন কি আশা আছে পাওয়ার? এখন তো এজিতে চলে গেছে। এখন বললো, আমি খবর একটা পেলাম যে এখনো এজিত অফিসে চলে গেছে। আর এখনো বলতে পারেন না। আজকে উনি কথা বলতে পারছেন না, প্রচন্ড মানসিক চাপ, হার্টের চাপ। নিশ্চয়ই এত বছর ধরে উনি চাকরি করছেন, উনার বাবাও এই বসে ইমোশনাল একটা জড়িয়ে আছে। উনার কাজ যাদের 1 মাসের ভিতরে হয়, উনার 15 দিনের ভিতরে 20 দিনের ভিতরে হওয়ার কথা ছিল, হলে ভালো ছিল। কারণ উনি একটা ইমোশনাল, এতদিন ধরে একটা অফিসে কাজ করেছেন, উনার বিরুদ্ধে কোনো এলিগেশন নেই, কোনো কিছু নেই, সুন্দরভাবে কাজ করেছেন, চাকরি করেছেন। 32 মাস 4 মাস করছে, 32 বছর 4 মাস, 32 বছর 32 ইয়ার্স 4 মাস উনি চাকরি করেছেন এই অফিসে। আজকে যদি এই ভদ্রলোকের কিছু হয়, সেটার দায়ী কে হবেন? এটাই প্রশ্ন, কে হবেন? উনার ছেলে আছে, খুব একটা বয়স নেই, ছেলে মেয়েরা আছেন, খুব একটা বয়স নেই, হয়তো 20-30 বছর হবে। কিন্তু আজকে উনার যদি কিছু হয়, সেটার দায়ী কে হবেন? কেন হচ্ছে সেই ব্যাপারটা, সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি। ধন্যবাদ। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। অসম মণিপুর সীমান্তে হিংসাত্মক পরিস্থিতি, পেট্রোলিংয়ে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তা সহ বিশাল পুলিশ ও কমান্ডো বাহিনী। ট্রাকের ধাক্কায় গুরুতর আহত একাধিক পুলিশ কর্মী, সংকটজনক অবস্থায় এক। বরাকের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে প্রতিবাদী মিছিল শিলচরে, বিভিন্ন দাবি নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদের। ভারতীয় চা কর্মচারী ইউনিয়নের ৭২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বঙ্গভবনে। বরাকের চা বাগানের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে ছিল এই সভা। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।